ছিলেন যে আমি যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই তার যে আহ্বান সেটি পৌঁছে দিই। তিনি চান শহীদ নাফিসকে যে রিকশায় করে আনা হচ্ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রিকশা যাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একবারের জন্য হলেও তিনি টাচ করে দেখেন। তো আমি আশা করি আমাদের মায়ের যে চাওয়া সেটি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমি শহীদ নাফিসের বাবা এবং মাকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে সন্তান হারিয়েছে সেই সন্তানকে ফিরিয়ে দেওয়ার সক্ষমতা তো আমাদের কারো নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন যে আমি রাশেদ খান আপনাদেরই একজন সন্তান। আঙ্কেলের সাথে যেদিন থেকে আমার পরিচয় হয়েছে আমি চেষ্টা করেছি যাতে করে আঙ্কেল কখনো আমাকে ফোন দিয়ে কখনো নিরাশ না হন। কয়েকদিন আগে আমি তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেখানে আমার অফিস, সেখানে তাদেরকে আমি ডেকেছিলাম, তাদের কথাগুলো শুনেছি এবং তাদের যে কিছু প্রত্যাশা আছে সেটি পূরণ করার ব্যাপারে আমার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে। আমাদের আঙ্কেলের পক্ষ থেকে আমার কাছে একটি দাবি ছিল এবং এখনো পর্যন্ত আমি কাউকে আমার সিল ব্যবহার করে সুপারিশ করি নাই। সর্বপ্রথম আমার জন্য এটা সৌভাগ্য যে আমাদের শহীদ নাফিসের বাবা, আমি এটার জন্য গর্ববোধ করি যে তার একটি সুপারিশ তিনি সচিবালয়ের গেট পাসের জন্য আবেদন করেছেন। সেই আবেদনপত্রে আমি সর্বপ্রথম আমার সেই সিলটা ব্যবহার করেছি। আমি সেদিনই বলেছিলাম যে এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমার জীবনের সর্বপ্রথম যে সুপারিশ সেটি একজন শহীদের বাবার জন্য। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই শহীদ পরিবারকে সাথে নিয়ে কাজ করতে পারি। তাদের খুব বেশি চাওয়া না। ওই দিন আমাকে বলেছিল শহীদ নাফিসের বাবা সহ যারা এসেছিল যে শহীদ পরিবারের পুনর্বাসন এবং বিশেষ করে 1000 থেকে 1500 মতন যারা অঙ্গহানি তাদের জন্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটি তাদের চাকরির ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে। তো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, শহীদ পরিবারের পুনর্বাসন এবং একই সাথে যে সকল শহীদেরা তারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন আমরা যাতে তাদেরকে স্মরণে রাখতে পারি, সেজন্য সেইভাবে এই শহীদের যে চাওয়া ছিল সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। এর পাশাপাশি যারা আসলে আপনার জুলাই যোদ্ধা আক্রান্ত হয়েছে, যাদের কারোর পা হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর নাক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সাথে একজন আছে আমার ছোট ভাই, তোমার নামটা বলো? অলিউল হাসান। ওর হাতটা দেখেন, এই যে ওর একটু এখানে আসতে দেন তো ওকে। ওর হাতটা দেখেন, জাস্ট হাতটা, এই হাতটা কিন্তু অচল এবং তোমার চিকিৎসা কোন দেশে করেছিল? থাইল্যান্ডেও চিকিৎসা হয়েছিল, তবুও হাতটা ভালো হয়নি। এই যে দেখেন, অর্থাৎ অলিউল্লাহরা তারা কিন্তু অলিউল শহীদ তারা শহীদ হয়নি, শহীদই তামান্না তারা ভোগ করে না, কিন্তু এই যে জীবিত থাকা অবস্থাও তারা কিন্তু দেখেন, আমার কাছে মনে হয় যে তারা আল্লাহর প্রিয় পাত্র। তার এই হাতটা সে দেশের জন্য বিসর্জন দিয়েছে। ইন্টারিম সরকার ভাই সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে আমার এই অবস্থা। তো তার সাথে আমার প্রায় কথা হয়। ওর একটা স্বপ্ন আছে যে আমি যদি সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্ব পাই আমার গাড়িতেও উঠবে। তো ইনশাল্লাহ আজকে ওর ওই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং ওর হাতটা দেখলে আমার খুবই কষ্ট লাগে। বসো, এখানে বসতে দেবো। তো এরকম আমাদের আসলে আমি আসলে কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি। আমি নিজে যেহেতু আসলে শেখ হাসিনা জুলুমের শিকার, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। অতিরিক্ত আরো 3 দিন আমাকে আসলে শেখ হাসিনার পুলিশ আমাকে নির্যাতন করেছিল। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি সবার আগে অ্যারেস্ট হই এবং আমার জীবনের সবথেকে বড় পাওয়া বলতে পারেন, যে আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে আন্দোলনের
প্রেক্ষাপট আমাদেরই সৃষ্টি এবং ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছি। বর্তমানে বিএনপি সরকার প্রতিমন্ত্রী নুরুল হক নূর, আমি সহ আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা একসাথে কাজ করছিলাম এবং এই কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে এবং তার নির্দেশনায়। অনেকে প্রশ্ন করে থাকে যে জুলাইয়ের সময় বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার ভূমিকা কি। আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমার শহীদ নাফিসের বাবা এবং মাকে আমার দুই পাশে তারা বসা অবস্থা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে যদি আমি বলতে যাই আমার দীর্ঘ সময় লাগবে। এতটুকু বলতে চাই, ১৭ জুলাই আপনাদের মনে আছে, সেদিন যেদিন আসলে বিএনপি সংগ্রামী মহাসচিব তার একটি কৌশলগত বক্তব্য ছিল, যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে বারবার বলছিল এই আন্দোলন বিএনপির আন্দোলন, বিএনপি জামাত আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। তো যে কারণে আমাদের সংগ্রামী মহাসচিব তিনি একটি কৌশলগত বক্তব্য দিয়েছিলেন যাতে করে ছাত্রদের উপরে দমনপীড়ন না হয়, এবং এই বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু জাতীয় সংসদে বিষয়টি পরিষ্কার করেছেন। তার আগে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা আমাদের সংগ্রামী মহাসচিবের বক্তব্য নিয়ে নানান প্রক্রিয়ায় নানানভাবে এক ধরনের অপরাজনীতি করেছে। তো যাই হোক, আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানাই যে তিনি জামাত ইসলামকে অপরাজনীতি করার সুযোগ দেননি, অন্তত আমাদের সংগ্রামী মহাসচিবের যে অবস্থান সেটি পরিষ্কার করেছেন। তবে যেহেতু জুলাই আন্দোলনের শুরু থেকেই এক ধরনের পরিকল্পনা ছিল কিভাবে আসলে ছাত্রদের পাশে থাকা যায়, এবং যেহেতু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থার পতন বা অবসান হচ্ছিল না, যে কারণে কোটা সংস্কার আন্দোলন ফিরে আসলে, যেহেতু ওই আন্দোলনের 18 সালের নেতৃত্বের জায়গায় আমরা ছিলাম, আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ছিল, তো এই অভিজ্ঞতা কিভাবে আসলে 24-এর কোটা সংস্কার আন্দোলনের কাজে লাগানো যায় সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার এবং নুরুল হক নূরের কথা হয় এবং অনেক আলোচনা হয়। তার প্রেক্ষিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশনা অনুসরণ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সমন্বয়ে আমি রাশেদ খান, নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, আমরা একসাথে কাজ করেছি। দেখেন, এত বড় অভ্যুত্থান হলো, আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে না যে এই যে যাত্রাবাড়ি এলাকায়, রামপুরা, উত্তরা, বিভিন্ন জায়গায় অনেকে শহীদ হচ্ছে, তাদের লাশগুলো নিয়ে যাওয়া লাগছে, অনেকে আহত হচ্ছে, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে, সেখানকার খরচ, সেখানে পানি, অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট, সেগুলো তো কেউ না কেউ দিচ্ছিল। আমি এতটুকু বলতে চাই, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই ভূমিকার পুরোটাই সমন্বয় করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এগুলো বাস্তবতা। এবং বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই জানেন, আসিফ মাহমুদ জানেন। আপনাদের একটি ঘটনা বলবো। আমি সর্বপ্রথম আসিফ মাহমুদকে বলেছিলাম যে যদি বিএনপির কোনো সহযোগিতা লাগে বা রাজনৈতিক দলগুলোর কোনো সহযোগিতা লাগে, সেক্ষেত্রে এটা অ্যারেঞ্জ করতে আমি সক্ষম, আমাকে জানানো মাত্রই এই বিষয়ে আমি কথা বলবো। এরপরে আসিফ মাহমুদ তার একজন বন্ধু আহনব সাইদ খানের সাথে আমার যোগাযোগ করিয়ে দেয়। সে বলে যে ভাই, সবসময় তো আসলে যোগাযোগ করা সম্ভবপর হবে না, আপনি যে কোনো বার্তা, যে কোনো মেসেজ তার মাধ্যমে পৌঁছে দিবেন, তার সাথে আপনার মূল যোগাযোগটা। এরপর আহনব সাইদ খান আমাকে সম্ভবত 18 জুলাই সে আমাকে জানায় যে ভাই, এখন আর আসলে এই কোটা সংস্কার আন্দোলন করে কোনো লাভ হবে না, আপনি যেহেতু বিএনপির সাথে আপনার ভালো সম্পর্ক, সেই সময় আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আপনি বিএনপির সাথে কথা বলেন যে আমরা খুব শীঘ্রই এক দফার ঘোষণা দিব এবং এক্ষেত্রে বিএনপিকে এখন থেকে মাঠে নামতে হবে জোরালো ভাবে। তো তার বক্তব্য আমি শুনে তাকেও আমি প্রশ্ন করি, সত্যি কি তোমরা এক দফার ঘোষণা দিবা? কারণ দলগুলো নামলো, তোমরা পরবর্তীতে এক দফার ঘোষণা দিলা না, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো, নেতৃবৃন্দ, নেতাকর্মীরা ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আহনব সাইদ খান আমাকে বলে যে ভাই, এটি আমাদের সবার কথা, আপনি এতটুকু বিশ্বাস রাখেন। তার প্রেক্ষিতে আমি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে বলি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা খুব শীঘ্রই এক দফার ঘোষণা দিবে, আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। এবং এর প্রেক্ষিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এবং রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে মাঠে নামাতে ভূমিকা রাখেন। জামাত ইসলামকে মাঠে নামানোর জন্য জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে কথা বলেছেন এবং আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস
লিপিবদ্ধ করতে গিয়ে যেটি পেয়েছি, আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলছিলেন, হ্যাঁ, জুলাইয়ের সময়ে মূলত জামাতের মেন যোগাযোগ সেটা জনাব সালাউদ্দিন আহমেদের সাথেই ছিল, সেটা আমার মাধ্যমে। এমনকি ওই সময় তিনি আমাকে বলেছেন যে ওই সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে জনাব সালাউদ্দিন আহমেদ জনাব তাহের সাহেবকে কথা বলিয়ে দেন। তার মানে কি? তার মানে এই যে জামাতকে মাঠে নামানো, সেটা সমন্বয়ও বিএনপি করেছে, এবং এটা স্বাভাবিক ছিল যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল এবং অতীতে ক্ষমতায় গিয়েছে। এছাড়া হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে মাঠে নামানোর যে সমন্বয়, সেটিও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। আর বিএনপির সাথে তো যুগপৎ আন্দোলনের অনেকগুলো দল ছিল। যেহেতু জুলাই মাস এবং এই মাস শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আবার এই মাস আমাদের সামনে আসবে, সুতরাং আমি বিএনপির যে ভূমিকা, অনেকে প্রশ্ন করে থাকে, আমি বিএনপির যে ভূমিকা, আমি সেই ভূমিকা সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি তুলে ধরলাম। যদি আমার এই বক্তব্যের কোনো কারেকশন থাকে, আসিফ মাহমুদ বলবেন এবং আহনফ সাইদ খান বলবেন। এবং বিএনপি মাঠে ছিল, এটা সমন্বয়করা সবাই জানে, বিএনপি ভূমিকা ছিল সবাই জানে। জুলাই গণঅভ্যুত্থানে যেগুলো আপনার স্মৃতি রয়েছে, যেগুলো মানুষকে নাড়া দিয়েছিল, এর প্রত্যেকটা স্মৃতির সাথে কোনো না কোনোভাবে ছাত্র দল, যুব দল, বিএনপি এবং বিএনপির সাথে যে সকল রাজনৈতিক দল তারা ছিল, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চের দলগুলো, হেফাজত ইসলাম বা আরো অন্যান্য দল, আমি এতটুকু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে সবার ভূমিকা আছে। কিন্তু গতকাল দেখেছেন যে এনসিপির একটি জুলাই নিয়ে একটি আলোচনা প্রোগ্রামে, সেখানে জুলাই শহীদের একজন বাবা, নিশ্চয়ই সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, ইতিমধ্যে আপনারাই তো ভিডিও করেছেন, সেই জুলাই শহীদের বাবা বলছে যে আপনারা তো 5 মাসের সরকারের বিরুদ্ধে এত সমালোচনা করতেছেন, কথা বলতেছেন, আপনারাও তো প্রায় 2 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডাক্তার মোহাম্মদ ইউনূসের হাতে পাওয়ার ছিল। তিনি কিন্তু ডাক্তার বলেছেন, ভুল করে শহীদের বাবা, তাই জন্য আমি বললাম, এই ভেবে বলেছেন যে আপনাদের হাতে পাওয়ার ছিল, ডাক্তার মোহাম্মদ ইউনূসের হাতে পাওয়ার ছিল, আপনারা কেন গণহত্যার বিচারটা করেন নাই? আজকে বিএনপিকে আপনারা মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তা আপনারা ক্ষমতায় তো ছিলেন, আপনারা ক্ষমতায় থেকে একটি দল গঠন করেছেন, এনসিপি নামক যে দল, এটি ক্ষমতায় থেকেই নাহিদ ইসলাম গঠন করেছিলেন। আপনারা জুলাইয়ের সময় কি করেন নাই বলেন? আওয়ামী লীগের এমপিদের বাসায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে চাঁদাবাজি করা, এখনো পর্যন্ত কেউ কেউ জেলে রয়েছে। ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এরপরে আপনার বন্দরের উপদেষ্টা হয়ে যাওয়া, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া, এবং এনসিটিভি কেলেঙ্কারি, তাই না? কত কত কেলেঙ্কারির কথা আমরা শুনেছি। আপনারা তো বলেন যে আপনাদের অবদানে নাকি প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের অবদানে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তা আপনাদের যদি বিশাল অবদান থেকে থাকে, আমি বলছি না নাই, আছে, আপনাদের অবদান আছে, কিন্তু আপনাদের বিশাল অবদানের কারণে তো নেপালের মতন আপনাদেরকেও এদেশের জনগণ ক্ষমতায় আনার কথা ছিল, আনলো না কেন? কারণ 18 মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা 18 মাসে সংস্কার করতে চেয়েছিলেন, আপনারা বিচার করতে চেয়েছিলেন। আজকে যে আক্ষেপ নিয়ে শহীদ নাফিসের মা কথা বললেন, আমার মা কথা বললেন, এই আক্ষেপ নিয়ে তো কথা বলার কথা ছিল না, আপনাদেরকে স্যালুট জানানোর কথা ছিল। কিন্তু ওই জুলাই শহীদের বাবা আপনাদের উপস্থিতিতে কেন এই প্রতিবাদগুলো করলো? 5 মাসের সরকারের বিরুদ্ধে আপনাদের এত সমালোচনা, অথচ 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন। যে সময়ে রাষ্ট্রের পুনর্গঠন করা দরকার ছিল, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা দরকার ছিল, যে সময়ে রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করা দরকার ছিল, সেই সময় আপনারা রাষ্ট্রের পরিবর্তনের জন্য নয়, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। এই জন্য মানুষ আপনাদের উপরে পরবর্তীতে আর আস্থা রাখতে পারে নাই। আপনারা তো বাংলাদেশে ক্ষমতায় কিংবা বিরোধী দল হওয়ার কথা ছিল। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের অনেক ভূমিকা, আমি অস্বীকার যাচ্ছি না, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের অনেক ভূমিকা আছে, এটা মানতে হবে। কিন্তু সেই ভূমিকা থাকা সত্ত্বেও এদেশের মানুষ পরবর্তীতে ভোট দিয়ে বিএনপিকে কেন ক্ষমতায় আনলো বলেন? বিএনপিকে ক্ষমতায় আনার একটাই কারণ, মানুষ মনে করলো বাংলাদেশের এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, বিএনপির বিকল্প নাই। যুগে যুগে যখন সংকট শুরু হয়েছে, তখন বিএনপি হাল ধরেছে। বিএনপি চাইলে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করতে পারত, কিন্তু আপনারা চেয়েছিলেন দীর্ঘ সময় থাকবেন, বড় সংস্কার করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না, ছোট সংস্কার চাইলে দ্রুত নির্বাচন, বড় সংস্কার চাইলে পরে নির্বাচন। তো বড় সংস্কারের জন্য তো 18 মাস সময় নিয়েছেন, কিন্তু সংস্কারগুলো কি বলতে পারবেন? নাহিদ ইসলাম তো 6 মাস দায়িত্ব পালন করেছিল। মিডিয়ার কি সংস্কার হয়েছে? সাংবাদিক ভাইরা, আপনাদের দাবি দেওয়ার কতটুকু পূরণ হয়েছে বলেন?
গণমাধ্যমের কতটুকু সংস্কার হয়েছে? তো নাহিদ ইসলাম কি এই ব্যর্থতা কখনো স্বীকার করেন? এরপরে মাহফুজ আলম, তিনি পরবর্তী দায়িত্ব পালন করেছেন, মিডিয়ার কতটুকু সংস্কার হয়েছে? আপনাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে? আসিফ মাহমুদ তো দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, তাকে নিয়ে কেন এত বিতর্ক? তার এপিএস কে নিয়ে কেন এত কেলেঙ্কারি? এছাড়া নাহিদ ইসলামের পিও, তাকে নিয়ে সেই আতিক মোর্শেদ সম্ভবত নাম, তাকে নিয়ে নগদের কেলেঙ্কারি। তা আমি এগুলো বলতে আসলে লজ্জা লাগে। কিন্তু ওই যে বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চাই, বিএনপিকে নাকি তারাই প্রধানমন্ত্রী বানিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সকল মন্ত্রী বানিয়েছে, মানে তাদের অবদানের কারণে নাকি বিএনপি ক্ষমতায়। আপনাদের কি দল নাই? দল তো একটি গঠন করছিলেন। সুতরাং এই দলের মাধ্যমেই তো আপনাদের ক্ষমতায় যাওয়ার কথা ছিল। যেহেতু যেতে পারেননি, জনগণ বিএনপির উপরে আস্থা রেখেছে। সুতরাং বিএনপিকে সুন্দরভাবে দেশ পরিচালনায়, রাষ্ট্র পুনর্গঠনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করেন। আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, আপনাদের ভিতরে আমাদের ভিতরে এই বিভেদ, এই সমালোচনা, আলোচনা, এই গালিগালাজ, এই কারণে ওই দিল্লিতে বসে স্বৈর রানী শেখ হাসিনা অট্টহাসি দিচ্ছে। এবং এই যে বলছে ডিসেম্বরে ফিরবো, সাহসটা পাচ্ছে কিভাবে? এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের গালিগালাজের কারণে, এই জামাত ইসলামের প্রতিনিয়ত হুমকির কারণে, তাই না? জামাত ইসলাম বলছে তাদের নাকি এই সক্ষমতা, তারা নাকি 7 দিনে সরকার পতন ঘটাইতে পারে। কর্নেল ওলি সাহেব বলল না যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম আর মাওলানা মামুনুল হক তারা একতাবদ্ধ হয়ে রাজপথে নামলে 7 দিনের মধ্যে বিএনপি সরকার পতন হবে। 7 দিন শেষ হয়ে গেছে, একসাথে বহু প্রোগ্রাম করেছে, কিন্তু বিএনপির পতন হয়নি। বিএনপিকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। বিএনপির নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট উল্লেখ করা আছে। আমি আজকেও সেই নির্বাচনী ইস্তেহার আমি চেক করে তারপর আপনাদের সামনে কথা বলছি। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে আমরা যে সংস্কারের বিষয়ে ঐক্যমতে এসেছিলাম এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে। যে কথা নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি সংগ্রামী মহাসচিব বলেছিলেন এবং ওই সময় বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ একই কথা বলছে। সুতরাং বিএনপির মধ্যে কোনো ছলনা নাই। বিএনপির স্পষ্ট অবস্থান, গণহত্যার বিচার ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদেই হবে এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদেই হবে। বাবা, আপনি আস্থা রাখছেন বিএনপির উপরে? মা, আপনার তো আস্থা আছে। ইনশাল্লাহ আপনি বিএনপি সরকারের উপর আস্থা রাখুন। আপনাদের যে কোনো দাবি, আপনাদের যে কোনো দাওয়া, এগুলো নিয়ে আমাদের কাছে যাবেন। আপনাদের দাবি দাওয়া ইনশাল্লাহ বিএনপি সরকার বাস্তবায়ন করবে। যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেছেন, সুতরাং রাজনৈতিক পরিশুদ্ধতা, একই সাথে যারা অপরাজনীতি সৃষ্টি করতে চায়, যারা দেশকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে শেখ হাসিনাকে দেশে ফেরার এক ধরনের সাহস যোগাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা শহীদ পরিবার সহ একসাথে কাজ করব। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই সরাসরি তার ফাঁসি হবে এবং বিচারের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনার সাথেও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি বলতে চাই, যারা বাংলাদেশে আছেন, যারা পালিয়ে গেছে, এরা জীবনে ফিরবে না। আওয়ামী লীগের যারা বাংলাদেশে রয়েছে, কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, অপরাধ করে নাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতিবাচক ভূমিকা রাখে নাই, তাদের সাথে ইনশাল্লাহ বিএনপি সরকার ন্যূনতম জুলুম করবে না। আমরা কারোর সাথে জুলুম করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার এই মেরুদণ্ড ১/১১ সরকারের সময় ভেঙে দিয়েছিল, আমি যদি এখন প্রতিশোধ নিই আমার এই ব্যথা কি চলে যাবে? সুতরাং আমরা অযথা কাউকে ব্যথা দিব না। বিএনপি সরকার এদেশের জনগণের সরকার। যারা আওয়ামী লীগ করেছেন, অন্যায় করেননি, তাদেরই সরকার বিএনপি সরকার। যারা জামাত ইসলাম রয়েছেন, যারা এনসিপি রয়েছেন, আপনাদের সরকারও বিএনপি সরকার। বিএনপি জনগণের সরকার। আপনারা যেহেতু জনগণের ভোটে, আপনারা বলেছিলেন নির্বাচনের আগে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না, নানান কথাবার্তা বলেছিলেন। তারপরেও বিএনপির ওই সময়কার অবস্থান এবং নির্বাচনের আগের অবস্থান, নির্বাচনের পরের অবস্থান একদম একই রকম, কোনো পার্থক্য নাই। সুতরাং ইনশাল্লাহ বিএনপি সরকারের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তরিকতা, বিনয় এবং মূল্যবোধের রাজনীতি বাংলাদেশে সূচনা করেছেন, ইনশাল্লাহ তার নেতৃত্বে এদেশে যে অপরাজনীতি ছিল, এদেশে যে অপসংস্কৃতি ছিল, ইনশাল্লাহ এর সমস্ত কিছু আমরা সংস্কার করতে পারবো, আমরা পরিবর্তন করতে পারবো। জনগণের সহযোগিতা ছাড়া
কিন্তু পরিবর্তন করা যায় না। বিশেষ করে বিরোধী দলে যারা রয়েছে তারা যদি মনে করে সরকারকে সহযোগিতা করবে না, তাহলে ঠিক আছে, সরকার ব্যর্থ হবে, কিন্তু আপনারা কি সফল হবেন? বিএনপি সরকারের পতনের পরে জামাত এনসিপি ক্ষমতায় এসে দেশ চালাইতে পারবে? সেই সক্ষমতা আছে? আমরা দেখি নাই জামাতের এমপিদের পারফরমেন্স, সংসদে তাদের যে পারফরমেন্স। জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে যে জামাত ইসলামের উচিত হবে আরো 10 বছর বিরোধী দলে থেকে আগে আসলে রাষ্ট্র ব্যবস্থা বোঝা। তাদের এমপিরা এখনো পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা বোঝে না। সুতরাং জামাতের হাতে দেশ নিরাপদ নয়, বিএনপি সরকারের হাতে দেশ নিরাপদ। জনগণ এটি বিশ্বাস করে, শহীদ পরিবারেরা বিশ্বাস করে, জুলাই যোদ্ধারা বিশ্বাস করে। এখানে আমাদের অলিউলের মুখ থেকে কেন সমালোচনা বের হয়, তাই না? সে তো জুলাই যোদ্ধা, নাহিদের নেতৃত্ব মেনে সে তো জুলাই আন্দোলনে নেমেছিল, আসিফের নির্দেশনা মেনে জুলাই আন্দোলন নেমেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে তার এই হাতের চিকিৎসা করে নাই, তার এই হাতের চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে করে নাই। দেখেন হাতটার অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে, মানে জীবিত থেকেও অলিউল আজকে মৃত, তার হাতটা অকেজো। সঠিক সময়ে চিকিৎসা করতে পারেন নাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করছিলেন, এইটার মাধ্যমে কি শহীদদের পুনর্বাসন, শহীদ পরিবারের পুনর্বাসন করতে পেরেছেন? বরং সার্জিস আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পুরোপুরি ব্যর্থ হয়েছিল, পদত্যাগ করেছিল। যারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন চালাইতে পারে নাই, তারা এখন রাষ্ট্র চালাইতে চায়। এবং নাহিদ ইসলাম গতকাল বলল যে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন, কিন্তু 5 বছর থাকবেন, সেটি নিশ্চয়তা কি? আমি এতটুকু বলতে চাই, জনগণই বিএনপির ক্ষমতায় আসার নিশ্চয়তা, ক্ষমতায় থাকার নিশ্চয়তা। জামাত ইসলাম এনসিপির কোনো ষড়যন্ত্র, ইনশাল্লাহ সেটিকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সাথে জুলাই শহীদ পরিবার আছে, আমাদের সাথে এদেশের জনগণ আছে। সুতরাং এই চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপি সরকারের পতন ঘটানোর সক্ষমতা এখনো পর্যন্ত আপনাদের তৈরি হয়নি। সর্বশেষ বলতে চাই, আমার মা এবং বাবা বলবেন, জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব দাবি করেছেন যে জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত এবং শিবির। মা, আপনি কি আপনার ছেলেকে এই জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত এবং শিবিরের আহ্বানের রাস্তায় নামতে বলেছিলেন? মায়ের কাছে শোনেন বাবা, আপনি বলেন। আজকে জামাত এবং শিবির নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করছে। বিএনপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচির প্রতি সমর্থন এবং সমস্ত শক্তিকে, জাতীয়তাবাদী সমস্ত শক্তিকে মাঠে নামার আহ্বান করেছিল, বাংলাদেশপন্থী শক্তিকে মাঠে নামার আহ্বান করেছিল। জামাতের কোনো বিবৃতি আছে? আমরা যে সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, জামাতের কোনো সংস্কারের দফা আছে? তাহলে আজকে তারা সংস্কারের কথা বলছে, আজকে তারা পরিবর্তনের কথা বলছে, মানে তারা বাঘ হয়েছে। আজকে জামাত ইসলাম এবং শিবির জুলাইয়ের মাস্টারমাইন্ড হয়েছে, জুলাইয়ের পরে তারা মাস্টারমাইন্ড হয়েছে। এখন নিজেরা যেহেতু জুলাইয়ে ওইভাবে তাদের নেতৃবৃন্দের প্রকাশ্যে ভূমিকা নাই, এখন এই যে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যে জামাত এবং শিবিরই জুলাইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড। নাহিদ ইসলামকে বলবো যে এই কথা বলার পরে আপনার প্রতিবাদ নাই কেন? বিএনপির প্রত্যেকটা কথার প্রতিবাদ আপনি করেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আসিফ মাহমুদ বিএনপির কথাগুলোর প্রতিবাদ করে। আমি আজকে প্রশ্ন তুলতে চাই যে আজকে যে জামাত শিবির দাবি করছে যে জুলাইয়ের মাস্টারমাইন্ড তারা, আপনারা কি এটা মানেন? নাকি অতীতে বলেছিলেন যে আসলে মানে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, এদেশের মানুষ সংস্কার চায় না? দুঃখিত, মানে জামাত আসলে সংস্কার করবে না, যে কথা নাহিদ ইসলাম বলছিল না? নাহিদ ইসলাম বলছিল যে জামাতের সংস্কারের নামে তারা পিআরের নামে প্রতারণা করছে, জামাত এদেশে সংস্কার করবে না, তাদের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, বলছিল না? বলছিল তো। তাহলে আজকে কোন সংস্কারের আশায় নাহিদ ইসলাম আসলে জামাতের সাথে জোট বেঁধেছেন আমি জানি না। আক্ষেপ লাগে, যেখানে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে এদেশের মানুষ রাজপথে নামলো, সমস্ত রাজনৈতিক শক্তি রাজপথে নামলো, সেখানে নাহিদ ইসলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব মেনে 11 দলীয় জোট গঠন করেছে। যদিও 2 দল ইতিমধ্যে চলে গেছে 9 দলীয় জোট। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আগেই বলেছি যে শহীদ পরিবারকে মানে পাশে রেখে আসলে কথা বলা অনেকটা মুশকিল, কারণ আমাদের মায়ের যে মানে আহাজারি, সেটি আমাদেরকেও অত্যন্ত বেদনা সিক্ত করেছে। তো আজকে এখানে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো। বিএনপির নেতৃবৃন্দ আছেন, এখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের সহ যারা এখানে আসতে পেরেছেন। রাস্তার অবস্থা খুবই খারাপ, অনেক কষ্ট হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন,
আপনাদের সবাইকে শহীদ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে শহীদের বাবা, আমাদের শহীদ নাফিসের বাবা বক্তব্য রাখবেন। হ্যাঁ, আমাদের আঙ্কেল 2-5 মিনিট বললে আমরা শেষ করে দেব। ধন্যবাদ, দাবি দেওয়া জানিয়ে শেষ করে টিস্যু দেবো তো।